বাইরে থেকে হচ্ছে এই সরকারের ইতিনীতি দুটোই আছে। সরকারের যাত্রা গত 15 দিন যদি বলি, মানুষের প্রত্যাশা তো অপরিসীম। সেই প্রত্যাশার সঙ্গে পাল্লা দিয়ে সামনে এগোনো বেশ কঠিন। এতটা সমস্যাবহুল, এতটা সংকটপূর্ণ সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতিতে সংসদ অধিবেশন এখনও বসেনি। প্রথমত যে রাজনীতি যদি ঠিক না করা যায়, তাহলে এই যে কর্মসূচি বা বিভিন্ন পরিকল্পনা এটা বাস্তবায়ন করা কঠিন হবে। রাজনীতি এটি জাতীয় সংসদে একটা বড়, মনে করি যে ক্ষমতাসীন দল বড় চ্যালেঞ্জের মধ্যে পড়বে। সরকার গঠন নিয়েও, মন্ত্রিসভা গঠন নিয়েও বেশ সমালোচনা যেমন আছে, আবার ইতিবাচক দৃষ্টিভঙ্গিও আছে। হ্যাঁ, নবীন প্রবীণের সমন্বয় হয়েছে, এটি ঠিক। কিন্তু কোথাও কোথাও বোধহয় একটু মানে কারো উপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, কাউকে একটু হালকা বোঝা দেওয়া হয়েছে। এটার মধ্যে সমন্বয়টা বোধহয় একটু পুনর্বিবেচনার প্রয়োজন। কোনো কোনো ক্ষেত্রে তরুণ মন্ত্রী বা এই প্রথমবার জাতীয় সংসদের সদস্য এবং মন্ত্রী, তাকে হয়তো 3-4টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আবার একজন প্রবীণ মন্ত্রী, অতীতেও মন্ত্রী ছিলেন, তাকে হয়তো একটি মন্ত্রণালয় দিয়েছে, খুব ছোট মন্ত্রণালয়, আবার তার উপর আবার প্রতিমন্ত্রী আছেন। এক ধরনের ভারসাম্যহীনতা কিন্তু মন্ত্রিসভায় আছে। আচ্ছা, প্রস্তুতির কথা পাবেল ভাই বলেছেন, প্রধানমন্ত্রী এটি অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন, সেটা তার দলের নির্বাচনী ইস্তেহার বা তার কথাবার্তায় এটি প্রতিফলিত। কিন্তু তার টিম, দলের নেতারা সেই প্রস্তুতির সঙ্গে কতটা সংহতি রাখতে পারবেন এবং কতটা নিজেদের প্রস্তুত করতে পারবেন। এখন উন্নত দেশগুলো ক্যাপ্টেন প্রস্তুত, কিন্তু বাকিরা ক্যাপ্টেন প্রস্তুত। আবার ক্যাপ্টেন তো এরকম না, যেমন আমাদের এটাও আমরা প্রত্যাশা করি না, মানে আশা করি না যে আগে যেমন এককেন্দ্রিক সরকার ছিল, ব্যক্তিকেন্দ্রিক, তিনি যা বলবেন সেটাই হচ্ছে পুরো সরকার। আমরা যেটি সংসদীয় গণতন্ত্রে হওয়ার কথা না, কিন্তু আমাদের এখানে হয়ে আসছে। আর সেটি বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আর এর আগে তো রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি। আমাদের এখানে প্রকৃতার্থে সংসদীয় পদ্ধতি চালু করতে পারিনি আমরা। সংসদীয় পদ্ধতিতে কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুধু তার মন্ত্রণালয়ের বিষয়গুলোই দেখভাল করার কথা, অন্য কোনো মন্ত্রণালয়ে তার তদারকি করার কথা না। কারণ ওখানে সংশ্লিষ্ট মন্ত্রী হচ্ছে প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী, এটি হওয়া উচিত। কিন্তু আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি, আমি জানি না যে এখানে সরকারের যাত্রা আরম্ভই এরকম কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা, কিন্তু মানুষের মধ্যে, বিশেষ করে দলীয় নেতাকর্মীর মধ্যে মনে করেন প্রধানমন্ত্রীর সমস্যার সমাধান করবেন, মন্ত্রী থাকুক, প্রতিমন্ত্রী থাকুক, কিন্তু নেতাকর্মীরা কিন্তু তা মনে করেন না। এটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জে ফেলে দেবে দলকে। আর দ্বিতীয় হচ্ছে যে কোনো মন্ত্রী সম্পর্কে হয়তো খুব বেশি না প্রশ্ন আছে, বিতর্ক আছে। এই বিতর্কগুলো উত্তরণ ঘটানো এটা সরকারের চ্যালেঞ্জ। হ্যাঁ, প্রধানমন্ত্রী বেশ তিনটি ঘোষণা আমি মনে করি যে খুবই জনবান্ধব এবং জনগণের সাথে সংশ্লিষ্ট, জবাবদিহিতার সাথে প্রশ্ন। একটা হচ্ছে যে মন্ত্রীরা বা এমপিরা শুল্কমুক্ত গাড়ি নেবেন না, এটা দীর্ঘদিনের, প্লট নেবেন না, ফ্ল্যাট নেবেন না। তো এটি আমি মনে করি যে খুবই ইতিবাচক সিদ্ধান্ত। আর দ্বিতীয়ত হচ্ছে এই কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা। আমরা দেখেছি যে লাখ লাখ কোটি টাকা যাদের, হাজার হাজার কোটি টাকা যাদের ঋণ, তারা মওকুফ করে নেয় নানা রকম, নির্বাচনের আগেও নিয়েছেন। আর দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনের আগে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক সম্পর্কে যে প্রশ্নটি এসেছে, বিএনপি কিন্তু সবচেয়ে সমালোচনার মুখোমুখি হয়েছে এই দুটি বিষয়ে। আমার মনে হয় এটা পরিষ্কার করা উচিত। কেউ যদি তথ্য আড়াল করে, গোপন করে এই কাজটি করেও থাকেন, আমার মনে হয় নির্বাচনের পরেও এটি এর প্রতিকার হওয়া উচিত এবং এটা প্রকাশ্যে। আর শুধু বিএনপি না, অন্য দলের ক্ষেত্রেও, অন্য দু একটি দলের ক্ষেত্রেও এই অভিযোগ আসছে যে দ্বৈত নাগরিকরা নির্বাচন করেছেন, আর সেটি মানে হওয়া উচিত নয়। আর দ্বিতীয় হচ্ছে যে দ্বৈত নাগরিক, আগে তো উপদেষ্টা ছিলেন, এখন যদি দ্বৈত নাগরিক মন্ত্রী হয়ে যান, আর সেই প্রশ্নও তো আসবে। দলের ভেতরের যে সমস্যা, এবং সেটা আমরা নির্বাচনে দেখেছি,
বিএনপি কমপক্ষে 25টা সিট হারিয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে, বিদ্রোহী প্রার্থী থাকার কারণে, এবং 7টিতে তো বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন, আর বাকি অন্তত 25টি আসনে প্রতিপক্ষ জয়ী হয়েছে বিদ্রোহী প্রার্থী থাকার কারণে। এখন এটার ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু দীর্ঘদিন চলবে স্থানীয়ভাবে, সেটি কিভাবে সমাধান করবে। আরেকটি, আমরা যদি এখান থেকে বেরিয়ে আসতে পারতাম, স্থানীয় সরকার মন্ত্রী সবসময় দলীয় মহাসচিব এই দায়িত্ব নেন, আওয়ামী লীগ সরকারে নেননি, কারণ ওই আওয়ামী লীগ সরকার যিনি মহাসচিব ছিলেন বা সাধারণ সম্পাদক ছিলেন, তিনি পছন্দ করেছেন পরিবহন। তার আগে আওয়ামী লীগ সরকারে ছিলেন, যেমন তার আগে যিনি সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন। তবে সৈয়দ আশরাফুল ইসলামের এটি তার ভালো মন্দ আমরা যে বলি, তিনি কিন্তু এই দলীয় বিষয়কে কখনোই প্রশ্রয় দিতেন না, এবং তিনি মনে করতেন না যে দল মানে দলের জন্য সরকারের জন্য এই সরকার একটি চ্যালেঞ্জ পাবেল হয়ে আছেন, ক্ষমতাসীন দল ও সরকারকে আলাদা করা। এটি যদি আলাদা করতে পারেন, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বিরোধী দলের সমালোচনা, আক্রমণিতে এই তো, আর যাত্রা মাত্র 2 সপ্তাহ হলো, এর মধ্যেই অনেকগুলো সামনে কাজ। স্থানীয় সরকার মন্ত্রণালয়, রাজনৈতিক সমস্যার সমাধানটা কিভাবে হবে। ইতিমধ্যে নানা রকম সরকারের কিছু বক্তৃতা, সরকারি মন্ত্রীদের বক্তৃতা বিবৃতি এবং কিছু নীতিগত পরিকল্পনা, নীতিগত ঘোষণার ক্ষেত্রেও কিন্তু বেশ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিরোধী দলের পক্ষ থেকে। যেমন পুলিশ হত্যার বিচার, এখন এটি তো যে কোনো সভ্য দেশের হওয়া উচিত। পুলিশ কেন, যে হত্যার বিচার হওয়া উচিত, যে কোনো হত্যার বিচার হওয়া উচিত। এখন 5 আগস্টের পরের হত্যা আর 5 আগস্টের আগের হত্যাকাণ্ড কিন্তু একভাবে বিচার করা যাবে না। 5 আগস্টের আগে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের কারণে তারা প্রতিরোধ করতে যেয়ে কেউ মারা যেতে পারে, কিন্তু 5 আগস্টের পরে যারা মারা গেছেন সে ব্যাপারে কী কৈফিয়ত। এবং আমরা 2-একটা ব্যাপারে তো দেখলাম যে সরকার মধ্যেও এক ধরনের, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম দিন বলছিলেন যে বিডিআর হত্যা আবার তারা তদন্ত করবেন, পরের দিনই কিন্তু তিনি বললেন যে না, এটি আমরা রিপোর্টটা তখনও দেখিনি, এটা তো তদন্ত হয়ে গেছে। এই তদন্ত এর আগে কিন্তু এরও আগে হয়েছে, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে তদন্ত হয়েছে, কিন্তু কোনোটাই দেশের মানুষ জানে না যে কি আছে তদন্তে। সরকার যেটুকু জানায় সেটুকু। আমি মনে করি প্রতিটি তদন্ত, প্রতিটি ক্ষেত্রে এই তদন্ত জনগণের সামনে উপস্থাপন করা দরকার। জনগণ সিদ্ধান্ত নিক, যে জনগণ প্রতিক্রিয়া জানানোর সুযোগ পাক, যে কোনটি সঠিক কোনটি ব্যাঠিক, কোথায় সংশোধন করা প্রয়োজন, কোথায় কি। আর বিডিআর হত্যার যারা অভিযুক্ত, কত বছর ধরে তারা এখনও কারাগারে আছে। এর বাইরে আর কোনো পদক্ষেপ আপনার চোখে পড়েছে যেটা আসলে আপনাকে একটু? হ্যাঁ, একটু তো করেছে। যেমন সরকার এসে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো পদে যে কোনো বসানো, তার নীতি কর্মসূচি পরিকল্পনা বাস্তবায়নের জন্য যাকে পছন্দ করে তাকে বেছে নিতে পারে। এক হচ্ছে বেছে নেওয়ার পদ্ধতিটা কী হবে, বা পুরনোকে বাদ দেওয়ার পদ্ধতিটা। বিশেষ করে বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশ সংবাদ সংস্থায় তো একই ঘটনা ঘটেছে। এই সরকার এসে প্রথমেই বলেছে যে মবকে প্রশ্রয় দেওয়া হবে না, মব চলতে দেওয়া হবে না, কিন্তু আমরা দুটি ক্ষেত্রেই দেখলাম যে মবের কারণে পদাধিকারীদের চলে যেতে হলো। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের এবং অন্তর্বর্তী সরকারের যেটুক সাফল্য বলে লোকজন বা অর্থনীতিবিদরাও বলেন, কট্টর সমালোচকরাও বলেন যে যেটুকু সাফল্য সেটি আহসান এইচ মনসুর গভর্নর হিসেবে দেখিয়েছেন। এবং এখন তিনি 16 মাসে কেন পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা ফেরত আনতে পারেনি, এটি তো আর তার একার দায়িত্ব না, এটি সামগ্রিক টিমের দায়িত্ব বা সরকারের দায়িত্ব। আর এটা কোনো সময় কি পেরেছে? খুব কম। বা বিএনপির সামনে বিএনপি এখন ক্ষমতায় আছে, বিএনপি কি 1 বছরের মধ্যে এটা আনতে পারবে, 2 বছরে? এবং কথা হচ্ছে তাকে অপসারণের, গভর্নরকে অপসারণের পদ্ধতিটা খুবই সমালোচনা হয়েছে এবং খুবই দুর্ভাগ্যজনক। আর হচ্ছে যাকে বসিয়েছেন, হতে পারে যে বিএনপি মনে করছে তাকে দিয়ে হবে, কিন্তু এটা নিয়েও সমালোচনা আছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা এই ধরনের পদে কোনো রকম রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে, কোনো রকম দলীয় সংশ্লিষ্টতা আছে, অথবা ব্যবসায়িক সংশ্লিষ্টতা আছে, সেটা কিন্তু এক ধরনের প্রশ্ন তৈরি করে। প্রথমত হচ্ছে যে অর্থমন্ত্রী নিজেও ব্যবসার সাথে জড়িত, বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ব্যবসার সঙ্গে জড়িত, তখন অন্য শ্রেণী পেশার মানুষের মধ্যে একটা শঙ্কা জাগে, এই সরকারটি শুধু ব্যবসায়ীদের